রেলওয়ে এনটিপিসির জন্য যারা যারা এখনো ভাবছো যে কি করবে, রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেলের জন্য যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো বা এখনো করছো, তোমাদের প্রত্যেকের জন্য নোট স্টাডির পক্ষ থেকে একটা সুখবর। কারণ আমরা আনতে চলেছি কিন্তু এনটিপিসি স্পেশাল কিন্তু একটা সিরিজ। কি আনতে চলেছি? এনটিপিসি স্পেশাল কিন্তু একটা সিরিজ। এই সিরিজটা কিন্তু শুরু হবে কিছুদিনের মধ্যেই, যেখানে তোমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ টিচারের কিন্তু ক্লাস পাবে, সেটাও ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে। কি কি? ম্যাথ, জিআই, জিকে, সায়েন্স। ঠিক আছে, কি কি তোমরা পাচ্ছ এখানটাতে একটুখানি দেখে নাও বাবা। কি কি পাচ্ছ? তোমরা জানো যে এনটিপিসিতে কিন্তু ম্যাথ ভীষণ ইম্পর্টেন্ট, জিআই ভীষণ ইম্পর্টেন্ট, তার সাথে সাথে তোমার সায়েন্স খুবই ইম্পর্টেন্ট, তাই না? সায়েন্সটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে জিকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই চারটেকেই কিন্তু আমরা পুরোপুরিভাবে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে প্রিপারেশন করাবো, এবং আমরা তোমাদেরকে কিন্তু ইউটিউব থেকে সিলেকশন এনে দেব। এটা তোমাদেরকে আমরা বলছি, যদি প্রত্যেক দিন ভালো করে তোমরা ক্লাস করো। ঠিক আছে, এটাকে মাথায় রেখে দাও যে এনটিপিসি কিন্তু যে সুযোগটা তোমাদের জন্য এনে দিয়েছে, তাছাড়া আরও সব থেকে বড় ব্যাপার হচ্ছে এজ লিমিট কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে এখন, তাই না? তো এজ লিমিট যতটা বেড়ে গেছে, এই এজ লিমিটটাকে কাজে লাগাও। যাদের যাদের রেলের চাকরির স্বপ্ন আছে কিন্তু বয়সের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না বলে ভাবছিলে, তারা কিন্তু এবার এনটিপিসিতে অ্যাপ্লাই করতে পারছো। তো প্রত্যেকে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাও। তো আজকে যে ক্লাসটা তোমাদের কাছে হবে সেটা হচ্ছে যে এনটিপিসির একটা গুরুত্বপূর্ণ বিষয় বা রেলের যে কোনো পরীক্ষা, এএলপি থেকে শুরু করে, জেই থেকে শুরু করে, এনটিপিসি থেকে শুরু করে যে কোনো পরীক্ষার জন্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা যেটা নিয়ে সব থেকে স্টুডেন্টরা বেশি চিন্তিত সেটা হলো সায়েন্স, তাই না? তো সব থেকে বেশি যেটা নিয়ে স্টুডেন্টরা চিন্তায় থাকে সেটা হলো সায়েন্স। আর এই সায়েন্সটাকেই সহজ করে দেব, এই সায়েন্সটাকেই পরীক্ষার মতো করে তৈরি করে দেব তোমাদেরকে এই ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি। ঠিক আছে, এবং এই সায়েন্সের প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে রেডি করানো এবং এমন এমন কোশ্চেন্সগুলোকে সলভ করানো যেখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন অবশ্যই পাবে এবং ওর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। এবং যারা সায়েন্স একেবারেই বোঝো না, একেবারেই তোমরা যারা সায়েন্স বোঝো না, মানে যাদের বেসিক ক্লিয়ার নেই, কনসেপ্ট একদমই ক্লিয়ার নেই, তোমরা প্রত্যেকে কিন্তু সায়েন্সটাকে বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে? কারণ একদম মানে জিরো থেকে আমি কিন্তু শুরু করব। কিছু কিছু স্টুডেন্টের মনে হতে পারে যে এটা খুবই বেসিক, কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ওই বেসিকটাও জানে না। তাই একদম জিরো থেকে একদম অ্যাডভান্সে কিন্তু আমরা যাব, যাতে কোথাও কোনো ডাউট না থাকে। এক জায়গায় যদি কোনো একটা পয়েন্টে যদি ছোট একটা ডাউট তোমাদের চলে আসে, তাহলে কিন্তু কি হবে, তোমরা নেক্সট যে চ্যাপ্টারটায় যাবে বা নেক্সট যে চ্যাপ্টারটায় তোমরা পড়াশুনো করবে সেইটাই কিন্তু তোমরা সলভ করতে পারবে না। আর রেলের পরীক্ষাতে কিন্তু ছোটোখাটো অঙ্কও কিন্তু এসে থাকে, তোমরা সেটা জানো মোটামুটি সবাই। তো সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বেসিক পুরোপুরি ক্লিয়ার করতে হবে, তাই না? আর প্রথম যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে করাবো আজকে, এবং যেটা থেকে কিন্তু কোশ্চেন আসে এবং যেটা শেখার পরেই কিন্তু তোমার রেলের সায়েন্সের সিলেবাসের যাত্রাটা শুরু হবে, সেটা হলো ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে, তো এটা কি চ্যাপ্টার? এটা হচ্ছে তোমার ইউনিট এবং ডাইমেনশন। আমি লিখে দিচ্ছি এখানে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, একটু বড় বড় করে লিখছি, অসুবিধা নেই, যাতে তোমরা দেখতে পারো। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। যদি দেখতে না পায় কেউ একটু আমাকে বলুন, দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? কোনটা দেখা যাচ্ছে না? আপনি সাউন্ডে বলুন, আমি শুনতে পাচ্ছি। টিটা বোঝা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, আইটার দাগ দিয়ে নিচে, বুঝেছি। তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন, থ্যাংক ইউ। তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন এই চ্যাপ্টারটাকে আমরা কিন্তু আজকে রেডি করব। ঠিক আছে, তো দেখো আমি একটা জিনিস বলি, এই চ্যাপ্টারটা শেখার আগে বা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাকে প্রথমে কিছু ছোট ছোট জিনিস বা কিছু ছোট ছোট বিষয়কে প্রথমে আমাদেরকে বুঝতে হবে।
ঠিক আছে? প্রত্যেক দিনের যে ছোট ছোট টপিকগুলোকে তোমরা রেডি করবে আমার কাছে, সেই টপিকগুলো কিন্তু একদম মন দিয়ে বুঝবে, যেখানে যার যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো তোমরা কিন্তু আমাকে প্রত্যেকে অবশ্যই বলবে, যাতে আমি তোমাদেরকে সেই সমস্যাগুলো সলভ করে দিতে পারি, এবং সেটা কমেন্টে কিন্তু বলতে থাকো, ঠিক আছে? তো কি হবে দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি প্রথমে। ধরো এই ইউনিট এবং ডাইমেনশনের ক্ষেত্রে আমি বলি, ধরো তোমাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম, এখন তোমাকে আমি একটা প্রশ্ন করছি। ধরো তোমাকে আমি একটা জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ধরো তোমার নাম হচ্ছে জয়া, ঠিক আছে? তোমার নাম ধরো জয়া। তো আমি তোমাকে ধরো একটা প্রশ্ন করে দিচ্ছি যে জয়া, তুমি আজকে খুব রেগেছিলে দেখলাম, ঠিক আছে? তো তুমি আজ কতটা রেগেছিলে? তো তুমি কি আমাকে এই উত্তরটা দিতে পারবে? তুমি কি আমাকে বলতে পারবে যে ম্যাডাম আমি না আজকে 2 কিলো রেগেছিলাম, বা ম্যাডাম আমি না আজকে 5 লিটার রেগেছিলাম? এটা কি বলতে পারবে? বলতে নিশ্চয়ই পারবে না। আচ্ছা, ধরো তোমাকে আমি একটা প্রশ্ন করলাম যে শ্যামল তুমি আজকে কতটা খুশি ছিলে? তুমি কি আমাকে এটা উত্তর দিতে পারবে যে ম্যাডাম আমি আজকে 5 গ্রাম খুশি ছিলাম বা 10 লিটার খুশি ছিলাম? বলতে পারবে? বলতে পারবে না। অর্থাৎ আমরা কি বুঝলাম যে এই যে হাসি, কান্না, সুখ, দুঃখ, রাগ, অর্থাৎ এই সমস্ত যে জিনিসগুলো নিয়ে আমরা বলছি, সেই জিনিসগুলোকে আমরা কি পরিমাপ করে বলতে পারি যে আমি এত পরিমাণ খুশি ছিলাম, বা এতটা আমি দুঃখিত ছিলাম, বা এতটা আমি রেগেছিলাম? আমি কি সেটা বলতে পারি? বলতে পারি না, তাই না? তাহলে যে জিনিসগুলোকে আমরা মাপতে পারি, বা যে জিনিসগুলোকে আমরা বলতে পারি, পরিমাণ করে বলতে পারি, বা মেপে বলতে পারি, বা পরিমাপ করা যায় যে জিনিসগুলোকে, তাকেই আমরা কি বলবো? তাকেই আমরা বলবো হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি, বা যেটার ইংলিশ যেটার নাম হচ্ছে তোমার, নিচে দেখতে পাচ্ছ, নিচে কি দেখা যাচ্ছে স্ক্রিনে? নিচে দেখা যাচ্ছে স্ক্রিনে? ইংলিশে যেটার নাম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে আমরা বুঝতে পারলাম কি? যদি ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে বোঝা না যায়, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যাকে আমরা মাপতে পারি, মানে পরিমাপ করতে পারি, তাকেই আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? আমাদের কাছে প্রথম বিষয়টা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখানে যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলে তোমরা আমাকে বলো। আমি কিন্তু এসেছি তোমাদেরকে একদম বেসিক থেকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে সেটা বলবো যে তোমরা কোথায় যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। এটা আশা করি বুঝতে পেরেছো যে আমরা যেটাকে মাপতে পারি সেটাকেই আমরা বলবো ভৌত রাশি। যেমন ধরো এই যে পেনটা রয়েছে তোমাদের কাছে, পেনটা রয়েছে, তো এই যে পেনটা, এই পেনটাকে যদি আমি বলি যে এই পেনটা কতটা দীর্ঘ, ঠিক আছে? তোমরা মাপতে পারবে? এই পেনটাকে মাপা যায়? মাপা যায় তো? তাহলে আমরা পেনটার লেন্থ মাপতে পারি, লেন্থ মাপতে পারি তো? এই পেনটাকে যদি আমি বলি এটার মাস কত, মাপা যায়? অবশ্যই মাপা যায়। তাহলে এটার মাস আমরা মাপতে পারি। তাহলে এই যে পেনটা, এই পেনটা কিন্তু আমার ভৌত রাশির মধ্যেই কিন্তু পড়ছে, কারণ এটার লেন্থ কিন্তু আমরা মাপতে পারছি, এটার মাসও কিন্তু আমরা মাপতে পারছি, তাই না? তাহলে এটা আমার কিসের মধ্যে পড়ছে? ভৌত রাশির মধ্যে পড়ছে। তাহলে কোনটা ভৌত রাশি, কোনটা ভৌত রাশি নয়, আশা করি তোমরা জিনিসটা বুঝলে। তাহলে ভৌত রাশি আমাদের কি কি, এক্সাম্পল কি কি ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে? লেন্থ হচ্ছে আমাদের ভৌত রাশি, ঠিক আছে? যেটাকে মাপা যায়, মানে পেনের যে লেন্থটাকে মাপা যায়, তাহলে লেন্থটা আমাদের ভৌত রাশির মধ্যেই পড়ে, লেন্থটা হচ্ছে আমাদের ভৌত রাশি। মাস যেটা হচ্ছে আমাদের ভৌত রাশির মধ্যেই পড়ছে, মাসটা। টাইম যেটা আমাদের হচ্ছে সেটাও হচ্ছে আমাদের ভৌত রাশির মধ্যে পড়ছে, কারণ আমরা টাইমকেও মাপতে পারি,
বলতে পারি তো যে এটা এত এখন কটা বাজে বা এখন কতক্ষণ সময় হলো, আমরা বলতে পারি তো। তাহলে টাইমটাকেও মাপা যায়। তাহলে লেন্থ, মাস, টাইম এই তিনটেকেই কিন্তু আমরা মাপতে পারি। তাহলে এই তিনটে হচ্ছে আমার ভৌত রাশির মধ্যেই পড়ে। এছাড়াও আরও প্রচুর ভৌত রাশি কিন্তু রয়েছে। আরও কি কি ভৌত রাশি রয়েছে, যেরকম ধরো আমরা যদি বলি কারেন্ট, সেটাকেও আমরা মাপতে পারি। কারেন্টকে মাপতে পারি তো। তাহলে কারেন্ট হচ্ছে একটা আমাদের ভৌত রাশির মধ্যে পড়ছে। আমরা যদি বলি টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা মাপতে পারি। তাহলে টেম্পারেচার আমাদের ভৌত রাশির মধ্যে পড়ছে। বোঝা যাচ্ছে? তাহলে কোনগুলো ভৌত রাশি আর কোনগুলো ভৌত রাশি নয়, তাহলে আমাকে ডিফারেন্সটা বুঝতে হবে। বোঝা গেল? এবারে আমি একটা জিনিস দেখব যে এই তো আমি ভৌত রাশিটা বুঝে গেলাম, কিন্তু ভৌত রাশিটা মানে মাপা যায়। এবার আমরা যে মাপবো, ধরো তোমাকে তোমার বাবা বলল যে বাবু তুই বাজার থেকে গিয়ে আমার জন্য একটু এই 100 টাকা দিয়ে, ধরো তোমাকে বললো যে বাবু বাজার থেকে গিয়ে তুই চিনি কিনে নিয়ে আয়। ঠিক আছে, এটা তোমাকে বললো বাবা। তো তুমি বাবার কথা শুনলে, তো বাবার কথা শুনে তুমি কি করলে, তুমি 100 টাকা নিয়ে গেলে এবং তুমি বাজার থেকে, দোকান থেকে তুমি চিনি কিনে নিয়ে এলে। তো যখন তোমাকে বাবা জিজ্ঞাসা করলেন যে বাবু তুই কতটা 100 টাকা দিয়ে চিনি এনেছিস, তো তাহলে তুই কতটা চিনি কিনে আনলি, যখন তোমাকে জিজ্ঞেস করলো কথাটা, তখন তুমি কি বলবে? তুমি কি বলবে যে বাবা আমি 5 চিনি এনেছি, বাবা আমি 10 চিনি এনেছি, বাবা আমি 2 চিনি এনেছি? এরকম কি তুমি বলবে? নিশ্চয়ই বলবে না। তুমি কি বলবে? বাবা আমি 5 কেজি চিনি এনেছি, বাবা আমি 2 কেজি চিনি এনেছি, বাবা আমি 100 গ্রাম চিনি এনেছি, এরম তো কিছু একটা তুমি বলবে। অর্থাৎ আমি কি কখনো কোনো একটা জিনিসকে শুধুমাত্র সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি? না তো। কোনো একটা জিনিসকে শুধুমাত্র সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। তাহলে তার সাথে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে গিয়ে ইউনিট, তাই না? ইউনিট ছাড়া আমরা কি পরিমাপ করতে পারি কোনো জিনিস? পরিমাপ করতে পারি না। অর্থাৎ আমাদের যেটা সবথেকে বড় যেটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিট। ইউনিটই যদি না থাকে আমরা এক্সপ্রেস করব কি করে যে এটার মাপ কত? আমরা তো এক্সপ্রেসই করতে পারবো না, তাই না? আমি যদি পেনটার লেন্থ তোমাকে বলতে বলি, তাহলে তুমি এক্সপ্রেস করে কি বলবে যে ম্যাডাম পেনটার লেন্থ হচ্ছে 2 বলবে, না ম্যাডাম পেনটার লেন্থ হচ্ছে 3 বলবে, নাকি এরকম বলবে যে ম্যাডাম পেনটার লেন্থ হচ্ছে 3 মিটার বা 3 সেন্টিমিটার, এরকম বলবে? নিশ্চয়ই তাই। তাহলে ইউনিট যেটা, ইউনিট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে। অর্থাৎ ইউনিট দিয়েই কিন্তু আমরা ভৌত রাশিকে প্রকাশ করতে পারছি। বোঝা গেছে? যে কোনো রাশি যাকে মাপা যাচ্ছে তাকে প্রকাশ করতে পারছি কিন্তু আমরা ইউনিট দিয়ে। আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। খুব বেসিক জিনিস, ভীষণ বেসিক জিনিস। অনেকের মনে হতে পারে এগুলো কি ব্যাপার, এগুলো এত ফান্ডামেন্টাল জিনিস, এগুলো তো পড়েছি। কিন্তু এই ফান্ডামেন্টালটা থেকেই শুরু হচ্ছে তোমার পথ চলা। এখান থেকেই তুমি আস্তে আস্তে এগোতে এগোতে তুমি কিন্তু অ্যাডভান্সে যাবে। কিন্তু যার এটাই ক্লিয়ার নয় তাকে তো আমাকে ক্লিয়ার করতে হবে। আমি একজন শিক্ষিকা হিসেবে আমার রোল কি হওয়া উচিত? আমি তাকেই প্রকৃত শিক্ষক বা প্রকৃত শিক্ষিকা হিসেবে মনে করি। যেরকম দেখবে আমাদের প্রত্যেকেরই কলেজে, আমি জানি না কিন্তু এটা ম্যাক্সিমাম লোকের এটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকেরই কলেজে এরকম কোনো একজন প্রফেসর থাকেন যার পড়াটা সবার মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। কারণ ওই সময়টায় দাঁড়িয়ে ওই প্রফেসরের পড়া, কোনো একজনের পড়া তার মনে হয় অনেকটা হাই লেভেলে হয়ে গেছে, কিন্তু ওই পড়াটাই হয়তো তোমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট অন্য অনেকের হয়তো মাথায় ঢুকছে। তাহলে টিচার বা প্রফেসর বা এডুকেটর এদের রোল কি হওয়া উচিত? এদের কাছে সমস্ত ছাত্রছাত্রী সমান, এবং এদের রোল এরমই হওয়া উচিত যাতে আমি একেবারে গ্রাউন্ডে, মানে গ্রাউন্ড লেভেলে যে ছেলেমেয়েরা আছে যারা একেবারেই বোঝে না, আমি তাদেরকে যদি বুঝাতে পারি, তাদের থেকে যদি বুঝিয়ে আমি সেই স্টেজটাকে তাদেরকে আনতে পারি যে স্টেজটাতে তারা পুরোপুরি অ্যাডভান্স জায়গায় পৌঁছে যাবে, তাহলেই আমি মনে করি যে একজন শিক্ষক বা একজন শিক্ষিকার সার্থকতা হচ্ছে সেই পড়ানোতে, তাই না? তাহলে সেই জায়গাটাকে আমাকে বুঝতে হবে। তো ইউনিটের কোথায় কি ইম্পর্টেন্স, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। এইবারে তুমি একটা জিনিস বলো যে আমরা যে লেন্থ মাপি বা দৈর্ঘ্য মাপি, সেই লেন্থের ইউনিটটা আমার কত?
আমরা যে মাস মাপি সেটার ইউনিটটা আমার কত, আমি শুধু এই ফান্ডামেন্টালটাই বলছি। টাইম মাপি সেটার ইউনিটটা আমার কত। আমরা যে টেম্পারেচার মাপি, ধরো এই যে টেম্পারেচার, সেটার ইউনিটটা আমার কত, ঠিক আছে। আমরা যে কারেন্ট মাপি, দাঁড়াও 1 মিনিট, আমরা যে কারেন্ট মাপি সেটা কত, ঠিক আছে। আমরা যে তোমার তীব্রতাটা মাপি, লিউমিনাস ইন্টেন্সিটি, সেটার এখানে একটু উঁচু করে নিচু করে লিখে দিচ্ছি, দেখে নাও, সেটার কত ইউনিট, ঠিক আছে। আমরা যে পরিমাণ, পদার্থের পরিমাণ যেটা, সেটা যে মাপি সেটার ইউনিট আমাদের কত। এই জিনিসগুলো আশা করি অনেকে জানো, যারা জানো না আমি তাদেরকে বলছি, সেই সমস্ত ছেলে মেয়েদের আমি বলি। তাহলে কত সেগুলো আমাকে জানতে হবে। তাহলে লেন্থের যেটা ইউনিট সেটা হচ্ছে আমাদের কি, বলো, প্রত্যেকে বলবে লেন্থের যেটা ইউনিট সেটাকে আমরা কি দিয়ে মেজার করতে পারি, বা সেটাকে আমরা কি বলি। প্রত্যেকে বলো, কমেন্টে বলবে, প্রত্যেকে বলবে কমেন্টে যে লেন্থের যে ইউনিটটা আছে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি। বলো বলো, প্রত্যেকে বলো। চলো, লেন্থের যে ইউনিট মানে দৈর্ঘ্যের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করতে পারি। দেখো সিস্টেম আমরা পরে পড়বো সিস্টেম, কিন্তু সিস্টেমের আগের স্টেজ এটা। লেন্থের, হ্যাঁ চশমাটা না, হ্যাঁ, লেন্থের যে ইউনিট বা দৈর্ঘ্যের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে, ধরো আমি এটাকে প্রকাশ করলাম হচ্ছে মিটার দিয়ে, ঠিক আছে। মাসের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করব কেজি দিয়ে, ঠিক আছে। টাইমের যে ইউনিট সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, সেকেন্ড দিয়ে, ঠিক আছে, করতে পারি। এইবারে দেখো টেম্পারেচারের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করতে পারি কেলভিন দিয়ে, এটা কি বলতো, কেলভিন, ঠিক আছে, কেলভিন। কারেন্টের যে ইউনিট সেটাকে আমরা প্রকাশ করতে পারি অ্যাম্পিয়ার দিয়ে, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো এতটা অবধি, অ্যাম্পিয়ার দিয়ে, অ্যাম্পিয়ার, হ্যাঁ হ্যাঁ কালারটা চেঞ্জ করে নিই নয়তো ইয়ে লাগছে। তো সেটাকে আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে। এই যে লিউমিনাস ইন্টেন্সিটি যেটা রয়েছে আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা রয়েছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে আমরা কি দিয়ে করতে পারি, মোল দিয়ে করতে পারি, তাই তো। আর লিউমিনাস ইন্টেন্সিটি যেটা রয়েছে সেটাকে আমরা প্রকাশ করতে পারি ক্যান্ডেলা দিয়ে, কি দিয়ে, ক্যান্ডেলা। আশা করি বোঝা গেল। এই হচ্ছে আমাদের টোটাল ইউনিটের হচ্ছে আমাদের প্রকাশ করার জায়গা। তো এটাকে আমরা বলছি হচ্ছে ইউনিট। এইবারে আমার যে দেখো ইউনিটের মধ্যে না বেশ কিছু জিনিস আছে, আশা করি তোমরা প্রত্যেকে এই স্ক্রিনটা দেখে নিয়েছো। আমি একটু সাইড হয়ে যাই, একটু দেখে নাও ভালো করে, ঠিক আছে। স্ক্রিনটা এখানে কি কি আছে দেখে নাও একটু ভালো করে, দেখেছো আশা করি। এইবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিটের মধ্যে আমরা বেশ কিছু সিস্টেম দেখতে পাবো। অর্থাৎ আমাদের তো প্রকার, দেখো প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ম আছে, একটা রুলস আছে। আমি তো রুলসের বাইরে কোনো কিছু করতে পারি না। আমি যে বলে দিলাম যে মাসকে আমরা প্রকাশ করতে পারি কেজি দিয়ে, টাইমকে আমরা প্রকাশ করতে পারি সেকেন্ড দিয়ে, সেটার কি ভিত্তি আছে? সেটার তো কোনো ভিত্তি নেই। এই যে সেকেন্ড, একটা জিনিস এই কথায় মনে পড়লো, যদিও এটার সাথে এই যখন এটা যে পড়াবো তার কোনো সম্পর্ক নেই, যে এখন যেটা বলবো তার সম্পর্ক নেই, তবুও এই কথাটা আমার মনে পড়লো এখন, তাই তোমাদেরকে বলি। কিছু এক্সট্রা ইনফরমেশন তো বলাই যেতে পারে। দেখো এই যে সেকেন্ড কথাটা কেউ বলেছে, বা এই যে কেজি কথাটা কেউ বলেছে, বা এই যে লেন্থ কথাটা কেউ বলেছে, এই যে মিটার কথাটা আমরা শুনতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু কেউ না কেউ কিন্তু বলেছে। মিটার কথাটা না বলে যে আবিষ্কার করেছিল যে এটাকে আমরা এক্সপ্রেস করব মিটার দিয়ে, মিটার না বলে যদি এটাকে ধরো এটাকে সেই সময় কেউ হিটার বলতো, তাহলে কিন্তু আজ অবধি আমরা হিটারই শুনে আসতাম, তাই না? তাহলে কি এই নামগুলো কিন্তু কোনোটা ধ্রুবক নয়, প্রত্যেকটা হচ্ছে কারুর না কারুর রেসপেক্টে, কিন্তু আমরা ওই নিয়মটাকে ফলো করি। অর্থাৎ নিয়ম আমাদের একটা ফলো করতে হবে, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম ফলো করতে হয়, কিন্তু প্রতিটা জিনিস হচ্ছে কারুর না কারুর রেসপেক্টে হয়।
তুমি ভালো, তোমাকে আমি ভালো বলি, সেটা আমার মনে হয় তুমি ভালো, কিন্তু অন্য কারোর না কারোর কাছে তুমি খারাপ। অর্থাৎ তুমি ভালো না খারাপ সেটা কিন্তু প্রত্যেকে তার নিজের রেসপেক্টে বলে। এটা কিন্তু কোনোটাই মানে তুমি ভালো না খারাপ সেটার ওপর ডিপেন্ড করছে না। তুমি ভালো না খারাপ সেটা শুধুমাত্র তুমি, তোমার মধ্যেই সব। কিন্তু তোমাকে কেউ ভালো বলে কেউ খারাপ বলে, অর্থাৎ পুরোটাই হচ্ছে তাদের নিজেদের দেখার ওপরে ডিপেন্ড করে, তাদের নিজেদের অনুভব ক্ষমতার ওপরে ডিপেন্ড করে যে তুমি কি, তাই না? তাই এই জিনিসটাকেই আমরা যেটা বলি সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি অনেক বড়, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনেক বড়, কিন্তু সেই রিলেটিভিটিটাকে যদি শর্ট ফর্মে বলা যায়, যেটাকে আমরা বলতে পারি আপেক্ষিকতাবাদ, ঠিক আছে? তো সেই জায়গাটাকেই আমাদের বুঝতে হলে এই একটা ছোট কনসেপ্ট আমি বললাম, যেটা এখন তোমাদের কাজে লাগবে না, বাট আমার মনে হলো যে এই কথাটা বলা দরকার। তো প্রত্যেকটা জিনিসের আমরা একটা নিয়ম মেনটেন করব, আমাদের একটা নিয়ম মেনটেন করে কিন্তু চলতে হবে। তো এই যে নিয়মটা, অর্থাৎ ইউনিটের যে নিয়মগুলো আমাদেরকে মেনটেন করতে হয় বা করতে হতো, সেটার মধ্যে আমাদের তিনখানা কিন্তু নিয়ম আছে, ঠিক আছে? তো এই তিনখানা নিয়ম কি কি নিয়ম সেটা আমরা একটুখানি দেখে নেব। এই তিনখানা নিয়মের মধ্যে 1 নম্বর যে নিয়মটা আমাদের আছে সেটা হচ্ছে তোমাদের ধরো, হ্যাঁ আমি বারবার আইটা দিতে ভুলে যাচ্ছি। 1 নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে তোমার MKS সিস্টেম, ঠিক আছে? এটা কি MKS সিস্টেম। দেন 2 নম্বর যেটা আমরা বলবো, 2 নম্বর আমরা বলবো হচ্ছে CGS সিস্টেম, ঠিক আছে? অ্যান্ড 3 নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে APS সিস্টেম। কিছু কি বলছেন? সেটা হচ্ছে APS সিস্টেম, ওকে? এই যে তিনটে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে কিন্তু আমাদেরকে ইউনিটের হচ্ছে রুলস। এবার এই যে MKS সিস্টেমটা রয়েছে, এই MKS সিস্টেম অনুযায়ী আমরা কি জানতে পারলাম?